বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। আজ একটা বিদেশের খবর নিয়ে আলোচনা করব। তো যাই হোক, আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে যে খবরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের একটা দেশ, সেটা হচ্ছে ইরিল্যান্ড। ইরিল্যান্ড একটা ছোট্ট দ্বীপের মতো দেশ এবং ডেনমার্কের কাছাকাছি, জার্মানিও খানিকটা দূরে আছে। আটলান্টিক ওশান মানে আটলান্টিক মহাসাগরের মধ্যে দেশটা পড়ছে। খুব সুন্দর একটা দেশ, চারিদিকে প্রায় সমুদ্র তীর আছে এবং সাজানো গোছানো একদম শহর সমুদ্র তীর। বিদেশের বেশিরভাগ শহরই খুবই সাজানো গোছানো, সেটা নতুন করে বলার নেই। এখন এই ইরিল্যান্ডে এটা একটা রিপাবলিকান কান্ট্রি, অর্থাৎ জনগণের ভোটেই প্রতিনিধিরা নির্বাচিত হয় এবং সেই নির্বাচনে প্রধানমন্ত্রী ঠিক হয়। তো ওখানেও বিভিন্ন রাজনৈতিক দল আছে, তার মানে প্রায় 15-20টা রাজনৈতিক দল আছে। আমি একটা রিপোর্ট পড়ছিলাম রয়টার্সের, ইংল্যান্ডের খুব নামি চ্যানেল পত্রিকা এবং পোর্টাল। তো ওখানে যে লড়াইটা হচ্ছে, প্রায় পার্টিগুলোর মধ্যে 3টে পার্টির মধ্যে মূল লড়াইটা হচ্ছে। একটা হচ্ছে এখন যে প্রধানমন্ত্রী, সে হচ্ছে সিমন হ্যারিস। এই সিমন হ্যারিস হচ্ছে ফাইন গোয়েল পার্টির নেতা এবং ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, ফাইন গোয়েল পার্টি। এবং এদের সঙ্গে এটা একটা কোয়ালিশন সরকার, এদের সঙ্গে আরেকটা পার্টি কিন্তু জুড়ে গেছে, সেই পার্টিটার নাম ফিন্না ফেল। এরা দুজনে কোয়ালিশন করে এবং আরও কিছু ছোট দলটল নিয়ে কোয়ালিশন করে এরা সরকারটা এখন চালাচ্ছে। এখন এই যে এদের যে বিরোধী দল, সেই বিরোধী দল তারা হচ্ছে কি যে তারাও একটা পার্টি আছে, বিরোধী দল তো অনেকগুলো আছেই, তার মধ্যে একটা পার্টি তো আছেই, তারা হচ্ছে কি যথেষ্ট ওখানে শক্তিশালী, তারা 3 নম্বরের মধ্যে যাচ্ছে, 2 নম্বর 3 নম্বরের মধ্যে যাচ্ছে। তো সেটা তাদের সঙ্গে মূলত এদের 2 জোটের লড়াই হবে। এখন এই যে 2 জোট, এই 2 জোট কিন্তু একটা সময় আগে আমরা একসঙ্গে থাকতো, অর্থাৎ এখন একসঙ্গে আছে, আগে দুজনের মধ্যে একটা ঝগড়া থাকতো এবং সেই ঝগড়ার জন্য তারা নিজেদের মধ্যে ঠিক মেনে চলতে পারেনি। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা আবার সেই ঝগড়া ভুলে গিয়ে নিজেরা জোট হয়ে গেছে, জোট হয়েছে একসঙ্গে, তাদের সঙ্গেই আছে। এই যে দুটো দল, এই ফিন্না গোয়েল এবং ফিন্না ফেল, এরা দুটোই হচ্ছে সেন্টার রাইট পার্টিস, অর্থাৎ মধ্যপন্থী কিন্তু ডান ঘেঁষা। বুঝতে পেরেছেন? মানে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো 2 দিকে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে সেন্টার লেফট, একটা হচ্ছে সেন্টার রাইট। মানে যারা যে সমস্ত মধ্যপন্থী দল কিন্তু বাম ঘেঁষা, আর মধ্যপন্থী দল দক্ষিণপন্থী ঘেঁষা, ডান ঘেঁষা, ন্যাশনালিস্ট লোক আর কি, বেসিক্যালি ন্যাশনালিস্ট মানে আদর্শ বিশ্বাস করে। আর যেটা সেন্টার লেফট, তারা মূলত বাম আদর্শ বিশ্বাস করে। তো এই যে এদের সঙ্গে যে এইটা হবে, লড়াইটা হবে, সেটা হচ্ছে 174টা এদের আসন আছে। সে 174টা যে পার্লামেন্টে আসন আছে, লোয়ার হাউস অফ পার্লামেন্ট, সেখানের জন্যে ভোটটা হবে। সেই ভোটের দিনক্ষণ হচ্ছে যে আগামী 29 নভেম্বর। তো আজ হচ্ছে 24 নভেম্বর, আর 5 দিন পরে আগামী শুক্রবার দিন সেখানে হচ্ছে ভোটটা আছে। তো সেই ভোটে কোন দল জিতবে সে তো আবার ভোটের পরে রেজাল্ট বেরোলে বোঝা যাবে। এবং ওখানে ভোট প্রক্রিয়াটাও একটু ভিন্ন ধরনের, একটু প্রেফারেন্স হিসেবে ভোট দিতে হয়, যে কোনটা আমার কোন পার্টিকে কোন প্রেফারেন্স, 1 নম্বর পছন্দের পার্টি, 2 নম্বর পছন্দের পার্টি, 3 নম্বর পছন্দের পার্টি, এরকম পছন্দের পার্টি হিসাবে ওখানে হচ্ছে কিন্তু ভোটটা দিতে হয়। তখন এই যে ভোটটা হওয়ার পর তাও সেটা গণনা হতে একটু সময় লাগে, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ভোট কিন্তু কোনো না কোনো একটা প্রার্থীকে পেতে হবে বা কোনো দলের প্রার্থীকে পেতে হবে, তবেই সে কিন্তু তারা পারবে জিততে। এবং এদের বিরোধী দল যেটা 3 নম্বর পার্টি, সেটা হচ্ছে সিনফিয়ান তারা বিরোধী দল। কিন্তু এখন পপুলেশন যে ডাটা বেরিয়েছে এবং পপুলারিটি ডাটা যে বেরিয়েছে তার মধ্যে টোটাল পপুলেশনের মধ্যে পপুলারিটি ডাটায় দেখা যাচ্ছে এই যে সিমন হ্যারিসের পার্টি, এর গত 3 সপ্তাহ পর্যন্ত যারা প্রিপোল অ্যাসেসমেন্ট করে তারা দেখেছিল তার পক্ষে 26% পপুলার ভোট আছে। মানে ডাইরেক্ট যারা সাপোর্ট করছে, পপুলার ভোট মানে লোকজন ডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে। কিন্তু সেটা 3 সপ্তাহ পরে এটা কিন্তু এখন নেমে এসে 22% এসে গেছে।
কিন্তু যখন 22% এসে গেছে, বাকি দুটো দল ফিন্নাফেল এবং সিনফিএন, এদের 20% সমান আছে। তাহলে ফিন্নাফেল এবং যদি আপনার ফিন্না গোয়েল পার্টি, এরা দুজন যখন একসঙ্গে জোট বেঁধে যাচ্ছে, কোয়ালিশন করে যাচ্ছে, তখন এদের ভোটের পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে 42%। কিন্তু 100% যদি ধরা হয়, তাহলে এই যে সিনফিয়েন যে পার্টি আছে, সিনফিয়েন নামগুলো একটু অন্যরকম, ওখানে তো ওদের দেশের আইরিশ ভাষা, ইংরাজি ওখানে চলে, ইংরাজি মূল ভাষা, কিন্তু আইরিশ ভাষা একটা আলাদা আছে। তো এই যে সিনফিয়েন যে পার্টি, এদের যে 20% পপুলার ভোট আছে, এর সাথে যদি সমস্ত ইন্ডিপেন্ডেন্ট, ওখানেও কি ইন্ডিপেন্ডেন্ট আছে, নির্দল আছে, ইন্ডিপেন্ডেন্ট এবং আরও যে ছোটো ছোটো 12-15টা দল আছে, তারা যদি এর সঙ্গে মিশে যায়, তারা যদি সবাই মিলে একটা অপোজিশন করে, তখন কিন্তু এদের যে মূল দুটো অপোজিশন, তাদের সঙ্গে কিন্তু লড়াইটা খুব জোরদার হবে। তবে মূল দুটো যে অপোজিশন, এই যে ফিনা গোয়েল পার্টি এবং ফিন্নাফেল, এদের দুজনের সঙ্গেও কিন্তু কিছু ছোট দল আছে, ছোটো ছোটো দল, সেই ছোটো দলগুলো কিন্তু এদের পক্ষে ভোট দেবে। ফলে বা এদের যদি কোয়ালিশনে জুড়ে যায়, জোট যেটা আমরা যেখানে বলি এখানে অ্যালায়েন্স, ওদের যদি জোটে জুড়ে যায়, তাহলে সেখানে তাদের পক্ষেও সেটা কিন্তু আবার মেজরিটি পপুলার ভোট পেতেও পারে। অতএব কী যে ঠিক এক্স্যাক্টলি হবে সেটা এখনই বলা যাচ্ছে না। ওখানেও বিভিন্ন পার্টি নিজেদের মধ্যে প্রচারটা চালিয়ে, একমাত্র দুটি বৃহৎ পার্টি এবং 1 এবং 2 নম্বর যারা সেন্টার রাইট, তারা ইতিমধ্যে জোটটা করেছে, কিন্তু বাকিরা সবাই সেইভাবে এখনও জোটের মধ্যে আসতে পারেনি। এখন ওখানে কী কী ইস্যু হয়েছে, কী কী ইস্যুর উপর ভোটটা হচ্ছে, সেই ইস্যুগুলো হচ্ছে, ওখানে প্রথম তো বললাম প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ ভোট। ওখানে হচ্ছে যে তাদের চয়েস বলতে হবে, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস করে। তো এবারে সমস্ত ফার্স্ট চয়েসকে এক করা হবে, কোন দলের পক্ষে যাচ্ছে, সেকেন্ড চয়েসকে, থার্ড চয়েসকে। তো গণনা প্রক্রিয়াটা স্বাভাবিক করে বেশি, কিন্তু একটা সিস্টেম তো দাঁড়িয়েছে, সেই হিসেবে করে তৈরি হয়। এবং ইস্যু যেগুলো এসেছে সেটা হচ্ছে যে হেলথ কেয়ার ফান্ডিং, যে স্বাস্থ্যের উপর, ওদের দেশে স্বাস্থ্যকে ভীষণ গুরুত্ব দেয়, আমাদের দেশের মতো নয়, স্বাস্থ্যে লেস প্রায়োরিটি, কিন্তু ওদের দেশে স্বাস্থ্যে ভয়ানক গুরুত্ব। তো এই স্বাস্থ্যের যে গুরুত্ব দেওয়া হবে, সেইটা একটা বিরাট বড় ইস্যু, যে সেখানে স্বাস্থ্যের উপর কোন সরকার কত টাকা খরচা করবে। দ্বিতীয় ইস্যু হচ্ছে হাউসিং ক্রাইসিস, জনসংখ্যা যেভাবে বাড়ছে বা এসেছে, সেই হিসাবে হাউসিং ওখানে কিন্তু নাই, এবং ঘর ভাড়া খুব বেশি, হ্যাঁ, স্কাই হাই রেন্ট, হ্যাঁ, 61% রেসপন্ডেন্ট বলেছে যে এখানে ঘর ভাড়া খুব বেশি, এবং ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধেও তাদের উপর একটা কিন্তু মানে একটা অন্য রকমের অ্যালার্জি আছে, যে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যারা যেভাবে সাহায্য পাওয়া সেটা তারা পাচ্ছে না, এই জাতীয় আর কি একটা। অর্থাৎ আজকের দিনে কেউই তো সন্তুষ্ট নয়, এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিসের দুটো যেটা প্রবলেম আছে, সেই ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম ইজ অ্যানাদার হট বটন টপিক। ওখানেও প্রচুর ইমিগ্রেশন এসেছে, এবং তাদের জন্যে যাদেরকে ফেরত পাঠানো হয়নি বা তাদের মধ্যে ক্রাইম যেটা হয়েছে, তাদেরকে অ্যাসাইলামে রাখতে হচ্ছে। তো অ্যাসাইলামের একটা খরচা আছে। ওখানে অ্যাসাইলাম মানে নয় যে আমাদের অন্যান্য ছোটোখাটো দেশগুলো যে বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির দেশগুলো ওই জেলের মধ্যে ভরে রেখে দিল, সেখানে স্বাস্থ্য, চিকিৎসা, খাওয়া দাওয়া, থাকা, কোনো বিশেষ কোনো ব্যবস্থা নেই, যেভাবে বন্দিরা জেলের মধ্যে আছে, ওখানে এরকম চলবে না। ওখানে বন্দিদিকে অতিথির থেকে বেশি করে রাখতে হবে, কারণ ওখানে হিউম্যান রাইটস, মনুষ্য অধিকার এর মারাত্মক প্রায়োরিটি। তো ওখানে খবর হয়ে গেলে সে কর্তৃপক্ষের যারা ওই জেল ফেলের দায়িত্বে থাকবে তাদেরই হয়ে যেত। অ্যাসাইলাম যেখানে আছে, অর্থাৎ পুনর্বাসন কেন্দ্র যেখানে আছে, সেইখানে পুনর্বাসন কেন্দ্রের মতো সেখানে কিন্তু বয়সে যত্ন করে তার পেছনে বড় একটা টাকা খরচা হচ্ছে, সেটা কিন্তু মানুষের মধ্যে একটা ভীষণ অ্যালার্জি। ইমিগ্রেশনটা একটা মস্ত বড় অ্যালার্জি। আর একটা ওখানে বিষয়টা আছে, সেটা হচ্ছে যে ওই ইউরোপিয়ান ইউনিয়নে ওরা অ্যাপেলের বিরুদ্ধে একটা কেস করেছিল। ওই দেশ ইউরোপিয়ান ইউনিয়নে যে কোর্ট আছে, সেই কোর্টে ইউরোপিয়ান ইউনিয়নে যে জাস্টিস ডিপার্টমেন্ট আছে, কোর্ট আছে, সেখানে অ্যাপিল করেছিল যে অ্যাপেল ওখানে ট্যাক্স ফাঁকি দিয়েছে বা অন্য কিছু একটা, বা মানে একটা চার্জ করেছে, কোনো বিষয় নেই, সেটা ডিটেলে কোনো দেওয়া নেই এই রিপোর্টটাতে। তো তাতে সেই অ্যাপেল কোম্পানিকে, ওখানকার সরকারকে 14 বিলিয়ন ইউরো দিতে হবে। ইউরো, ওখানে তখন ইউরোপিয়ান ইউনিয়নের নতুন কারেন্সি চালছে, ইউরো কারেন্সি। তো এই 14 বিলিয়ন ইউরো হচ্ছে যে তাদেরকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স ফাঁকি দিয়েছিল বোধ হয়, সেরকম ট্যাক্স দিতে হবে, ইংল্যান্ডকে দিতে হবে। এখন অনেকে বলছে যে এই যে 14 বিলিয়ন ইউরো যে অ্যাপেল কোম্পানির কাছ থেকে পাবে, অ্যাপেলের কাছ থেকে পাবে সরকার, সেই টাকাটা কীভাবে খরচা করবে, সেটা জনগণ একটা প্রশ্ন তুলেছে। এই টাকাটা খরচের কি পদ্ধতি সরকার ভাবছে, এবং সেখানে কেউ কেউ বলেছে এই টাকাটা ওই যে হাউসিং ক্রাইসিস আছে, হাউসিং ক্রাইসিস মেটানোর জন্য হাউসিংয়ে খরচা করা হোক। কেউ বলেছে এখানে ইনফ্রাস্ট্রাকচারের জন্য খরচা করা হোক, অর্থাৎ রাস্তা, ব্রিজ,
রেল লাইন রিপেয়ারিং, এই সমস্ত যাতে নতুন রেল লাইন পাতা, যা কিছু ইনফ্রাস্ট্রাকচার একটা দেশের মধ্যে যা হওয়া উচিত, এয়ারপোর্ট ডেভেলপমেন্ট, পোর্ট ডেভেলপমেন্ট, এই সমস্ত এর পিছনে খরচা করা উচিত। কিছু কিছু লোক বলেছে না, এইটা হচ্ছে যে এডুকেশনের জন্য খরচা করা উচিত, শিক্ষা খাতে বেশি করে খরচা যাতে ছেলেপুলেদের জন্য শিক্ষার সুযোগটা বেশি করে বাড়ানো যায়। আবার কিছু কিছু লোক বলেছে এটা দারিদ্র দূরীকরণে খরচা করা উচিত, পোভার্টি অ্যালিভিয়েশন, দারিদ্র দূরীকরণে খরচা করা উচিত। এখন কোনটায় ঠিক খরচা হবে সেটা তো এখন সরকার ঠিক করেনি, সেই জন্য সরকারকে এই বিভিন্ন জনগণের মধ্যে থেকে চারটে মোটামুটি সাজেশন দেওয়া আছে। একটা হচ্ছে হাউসিং, দ্বিতীয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তৃতীয় হচ্ছে এডুকেশন, চার হচ্ছে দারিদ্র দূরীকরণ। এই চারটে খাতে খরচের জন্য খরচা করতে হবে। এখন এটা রেজাল্টটা না বেরোনো পর্যন্ত, ফাইনালি ক্লিয়ার রেজাল্ট না হওয়া পর্যন্ত, ভোটটা আগামী শুক্রবার হয়ে যাওয়ার পর হচ্ছে যে নেক্সট শুক্রবারে হয়ে যাওয়ার পর কবে নাগাদ রেজাল্ট বেরোবে তার মধ্যে দেখা যাবে যে কি ওই যে সেন্টার রাইট দুটো পার্টি তারাই সরকার তৈরি করলো, অর্থাৎ ওই মিস্টার সিমন হ্যারিসের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তো বেশিরভাগ ওখানকার যে পোল অ্যাসেসমেন্ট যারা করেছে এবং ওখানকার নিউজ পেপার, আর আমি দু একটা নিউজ দেখলাম, আইরিশ নিউজ একটা দেখলাম, সবাই বলছে কিন্তু সিমন হ্যারিস চতুর্থবারের জন্য ওখানে প্রধানমন্ত্রী হতে চলছে, ফোর্থ টাইমের জন্য। বা সেন্টার রাইটসরা বা দলটা, ও নিজে প্রধানমন্ত্রী হতে চলছে 4বার এমন নয়, ওর অন্য প্রধানমন্ত্রী ছিল, কিন্তু দলটা ওই যে সিমন ফলি এবং সিমন গোয়েল, এরা সিমন বলছে না, সিমন ফাইন গোয়েল পার্টি এবং সিমন ফেল, এরা দুজন মিলিয়ে দলটা ক্ষমতায় আসবে। এবং ওই দলটা ওই যে সিমন গোয়েল পার্টি, এরা প্রায় 4 দশক মানে 4টা টার্ম নতুন ক্ষমতায় থাকবে। মানে ওখানেও 5 বছর ছাড়া নির্বাচন হয়, মোটামুটি বেশিরভাগ দেশেই দেখছি 5 বছর ছাড়া নির্বাচন হয়, পার্লামেন্ট নির্বাচন। একমাত্র আমেরিকাতেই 4 বছর আছে, তো সেখানে 5 বছর পরে সেটা কী হবে সেটা বুঝে যাবে। তো তার জন্য যে ইংল্যান্ডের যে ভোটের রেজাল্টটা বেরোবে তার জন্য অপেক্ষা করতে হবে কে ওখানে জয়লাভ করলো। এটা একটা নতুন দেশের খবর, ইংল্যান্ড নিয়ে এখানের নিউজ পেপারে আলোচনা প্রায় নেই, বা এখানে মিডিয়াতে আলোচনা নেই। একটা ছোটো দেশ তো, একটা আইল্যান্ড নেশন, এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে আইল্যান্ড নেশন, হয়তো 26 তারিখে ভোটের পরে সেটা নিয়ে খবর হবে, কারণ ওখানেও তো আমাদের দেশের সাংবাদিকরা ওখানে বসে আছে, বা হয়তো কোনো পেপারে বা পোর্টালে বেরিয়েছে যেটা আমার নজরে পড়েনি। তো আমি এটা কদিন আগেই জেনেছি। তো আমি যে এরকম একটা ভোট হতে চলেছে 29শে নভেম্বর ইংল্যান্ডে, তো সেটা আমি আজকে সার্চ করে অনেকগুলো পোর্টাল দেখলাম, তার মধ্যে রয়টার্স রিপোর্টটাকে আমাকে খুব গ্রহণযোগ্য মনে হলো, যে এটাকেই ফলো করে একটা ছোট ভিডিও করে আপনাদেরকেই একটা নতুন খবর, একটা নতুন স্টোরি জানাই। ধন্যবাদ, নমস্কার।